রূপ দেখানোর স্বপ্ন আর ভালো লাগাটা সময়ের অজুহাতেই চেনা মানুষটা এক পলকেই অচেনার আসনে বন্দি করে নেওয়া। বড্ড অভিমান হচ্ছে অচেনা মানুষটার জন্য। এখনো মিস করি ওই হারানো অভিমানটাকে। কারণ সুন্দর করে ভালোবেসে মন ভাঙানোটা তো শিখিয়েছ তুমি আমাকে। হঠাৎ পিঠে কারো ছোট ছোট হাতের স্পর্শ অনুভব করে চোখ খুলল আদিব। ছোট আদিবাকে দেখে মৃদু হেসে বুকের মধ্যে নিয়ে নিল। কিছুক্ষণ পরে আদিবা বাবার নিকট বায়না ধরে বলল, আব্বু আমি আম্মুর কাছে যাব। আম্মু কোথায় গিয়েছে? এখন আসে না কেন? আমাকে আম্মুর কাছে নিয়ে চলো আব্বু। চমকে উঠল আদিব। মুহূর্তেই বুকটা মোচড় দিয়ে উঠল। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। কি বলবে সে? এসবের কি উত্তর দিবে সে? আজ মা থাকতেও যে মা হারা মেয়েটা। আদিবা বাবার মুখের দিকে তাকিয়ে রইল উত্তর শুনবার আশায়। আদিব কিছু বলতে পারলো না। কথা বলানোর জন্য নিজের ফোনটা হাতে নিয়ে কার্টুন বের করে দিল। কার্টুন বের করে বলল, আম্মু আসো আমরা কার্টুন দেখি। এই দেখো কত ছোট ছোট বাবু, আমার কিউট আম্মুর মতো। আদিবা উৎফুল্লিত হয়ে উঠল। মোবাইলটা হাতে নিয়ে মনোযোগ দিয়ে কার্টুন দেখছে আর হাসছে। আদিব মেয়েকে রেখে উঠে ফ্রেশ হয়ে নিল। আজকেই মাকে নিয়ে ডক্টরের কাছে যাবে সে। ঋতু উদাসীন হয়ে ক্লান্ত শরীরে রান্না করছে রাতের জন্য। ইদানিং প্রায় সময়ই তার মাথা, হাড় ও সন্ধি সহলে ব্যথা করছে। শরীরে যেন একেবারে শক্তি পাচ্ছে না। খাওয়ার প্রতি অনীহা, বমি বমি ভাব। 1 মাসের মধ্যে ওজন অনেকটা কমে গিয়েছে। শ্বাসকষ্ট হচ্ছে। তার উপরে জসিমের আচরণের পরিবর্তন। ঋতু টাকা নিয়ে ট্রেডার্সের ব্যবসা শুরু করেছে জসিম। তারপর থেকেই জসিমের আচরণ ব্যবহার অন্যরকম হয়ে যাচ্ছে দিন দিন। অকাত্য ভাষায় গালাগালি করে তাকে। আজকাল তার ডাকনাম হয়েছে খানকি মাগি। সব মিলিয়ে প্রচুর ডিপ্রেশনে আছে ঋতু। তবে কি জসিমের কাছে তার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে? সবকিছু ছিল কি তবে লোক দেখানো, নাকি বরাবরই তার টাকার প্রতি লোভ ছিল? হয়তো টাকার জন্যই এমনটা করেছে। টাকা নেওয়া শেষ, ভালোবাসাও শেষ। আজ ভাবছে এসব ঋতু। তার যে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, এখন মুখ বুজে সহ্য করা ছাড়া যে কোনো উপায় নেই। সব রকমের পথ নিজের হাতে বন্ধ করে দিয়েছে। ইদানিং আদিবকে বারবার মনে পড়ছে। এত অসুস্থ শরীর দেখেও জসিমের মধ্যে কোনো ধরনের প্রতিক্রিয়া নেই। অথচ আদিব তার একটু ঠান্ডা লাগলেই পাগল হয়ে যেত। সেই মানুষটার সাথেই বেইমানি করেছে সে। আজ এখন প্রতিনিয়ত আফসোস হচ্ছে তার। আদিবের কথা মনে পড়তেই চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে তার। তরকারি পড়া গন্ধ নাকে আসতেই হকচকিয়ে উঠল ঋতু। তরকারির সাথে সাথে তার মনটাও পড়ছে প্রতিনিয়ত। 2 মাস কেটে গেল। ডক্টর দেখানোর পরে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে সুমনা বেগম। নিজের কাজও করতে পারছে না আজকাল। আদিবার খেয়াল ও মাকে দেখাশোনার জন্য একজন মানুষ রেখেছে আদিব। তাকে প্রচুর ব্যস্ত থাকতে হয়, কেননা বাজারের মধ্যে ছোট্ট একটা কাপড়ের দোকান দিয়েছে। 1 মাসের মতো হয়েছে। মধ্যবিত্ত পুরুষরা কি আর দুবেলা বসে খেতে পারে? যেমন করেই হোক তাদের সংসারের বোঝা বহন করতেই হবে। সারাদিন এক হাতে দোকান সামলিয়ে রাত 8টায় ক্লান্ত শরীরে বাসায় আসলো আদিব। বাসায় আসতেই মনে হয় তার একান্তই একজন মানুষ দরকার। এই যে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরল, 1 গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিবার জন্য হলেও একজন মানুষ দরকার হয়। নিজের কাজগুলো গুছিয়ে দিবার জন্য একটা তুমির দরকার পড়ে। একাকিত্বের সঙ্গ হিসেবে হলেও একজন নিজের মানুষ দরকার। কিন্তু একবার ভয়ঙ্কর ভাবে ঠকে যাওয়া মানুষগুলো যে আর দ্বিতীয়বার কাউকে বিশ্বাস কিংবা ভরসা করতে পারে না, তাদের যে ভয় হয়, মারাত্মক ভাবে ভয় হয়। যতবার সুমনা বেগম আদিবকে বিয়ের কথা বলেছে, ততবারই আতঙ্কে উঠেছে আদিব। বিয়ের কথা শুনলেই মুখমণ্ডল গম্ভীর হয়ে যায় তার। কপালে পড়ে চিন্তার রেখা। সুমনা বেগম ছেলেকে জোর করে না, ছেলেকে সময় দিচ্ছে নিজেকে সামলানোর। আদিব কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে মায়ের রুমে আসলো। সুমনা বেগম বিচলিত ভঙ্গিতে শুয়ে আছে। মনে হচ্ছে এই বুঝি দম ফুরিয়ে যাবে তার। আদিবা দাদির পাশে বসে গেম খেলছে মোবাইলে। বাবাকে দেখা মাত্রই আব্বু বলে ঝাঁপিয়ে পড়লো বাবার কোলে। আদিব মেয়েকে কোলে নিয়ে আদর করে দিল। মেয়েও বাবার কপালে চুমু খেলো। সারাদিন ক্লান্ত শরীরকে সতেজ করতে এটাই যেন যথেষ্ট। মেয়ে তার কথার ফুলঝুরি নিয়ে বসলো বাবার কাছে। সারাদিন পরে এইটুকু যেন মানসিক শান্তির কারণ আদিবের। অতঃপর মাকে ক্ষীণ কণ্ঠে ডাকলো। ছেলের কণ্ঠে মা পূর্ণকুহরে পৌঁছাতেই নড়ে চড়ে উঠলো তিনি। ক্লান্ত কণ্ঠে বলল, বাবা আসছিস তুই? কখন আসলি? মায়ের পাশে বসে কপালে হাত দিয়ে বলল, এই তো মা, মাত্রই আসলাম। ঔষধ খেয়েছো তুমি?
সুমনা বেগম বলল, হ্যাঁ বাবা খেয়েছি। আদিব বলল, কালকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাব তোমাকে। এখন শরীর কেমন লাগছে মা? ছেলের একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে মৃদু সুরে সুমনা বেগম বলল, আর শরীর, সময় ফুরিয়ে গিয়েছে আমার, বেশি দিন আর বাঁচবো না রে বাবা। তার আগে তোর জীবনটা গুছিয়ে দিতে চাই, বিয়েটা করে নে বাবা, জীবনটাকে আরেকটা সুযোগ দে। সব মেয়ে এক না রে, তোর একটা পথ হলে মরে গেলেও শান্তি পাবো। আর না করিস না, আমি মরে গেলে এই ছোট্ট আদিবার কি হবে? কে দেখে রাখবে মেয়েটাকে? তোরই বা কি হবে? ছোট্ট আদিবা একবার বাবার মুখের দিকে তাকায়, আবার দাদির মুখের দিকে তাকালো। তার ছোট্ট মস্তিষ্কে যেন এসব কিছু বোধগম্য হচ্ছে না। সে নিশ্চুপ হয়ে ফেল ফেল করে তাকিয়ে রইল। আদিব নড়েচড়ে বসে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ছি মা, এসব কি বলছো? তোমার কিছু হবে না আমি থাকতে। সুমনা বেগম নিজের হাত ছাড়িয়ে বাচ্চাদের মতো মুখ ফিরিয়ে নেয়, নিশ্চুপ হয়ে রইল, কারণ উত্তর পায়নি সে। বরাবরের মতো আদিবের বিয়ের বিষয়টা এড়িয়ে যায়। মনে মনে অভিমান হলো সুমনা বেগমের। আদিব দীর্ঘশ্বাস ছেড়ে কিছু একটা ভাবলো। মাকে আর কোনো প্রকার কষ্ট দিতে চায় না আদিব। মায়ের শেষ বয়সটা সেবা যত্ন করার জন্য, মেয়েটা দেখার জন্য হলেও ব্যক্তিগত একজন নারীর প্রয়োজন। তাই এক প্রকার বাধ্য হয়ে থমথম মুডে হ্যাঁ বলে দিল, সে বিয়ে করবে, মায়ের পছন্দ অনুযায়ী করবে। সুমনা বেগমের মুখে হাসি ফুটলো। মনে মনে অনেক আগের পাশের গ্রামের একটা মেয়ে ঠিক করে রেখেছে ছেলের জন্য, তার সাথে বিয়ে দিবে সিদ্ধান্ত নিল। আদিব গম্ভীর মুডেই মেয়েকে বসিয়ে রেখে উঠে রান্নাঘরে চলে গেল, রাতের জন্য রান্না করবে বলে। মাকে কোনো কাজ করতে দেয় না আদিব বাড়িতে আসার পর থেকে। রান্নাঘরে এসেই চোখ দুটো জ্বলছে তার। কে জানতো তাকে দ্বিতীয়বারের মতো আবারও বিয়ে করতে হবে? সে তো খুব করে এক নারীতে আসক্ত হতে চেয়েছিল। সৃষ্টিকর্তা কি তবে স্বয়ং এটা লিখে রেখেছে তার ভাগ্য? হতাশার শ্বাস ফেলে রান্নায় মনোযোগ দিল আদি। রাত 11টায় জসিম বাসায় আসলো। ঋতু অচেতন দেহটা টানতে টানতে দরজা খুললো। জসিম ঋতুকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকলো। একটা বাক্য ব্যয় করলো না দুজন আর কেউ। ঋতু বাড়ি কয়েকটা শ্বাস ছেড়ে দরজা লাগিয়ে খাবার বাড়তে গেল। তার শরীর দিন দিন খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। আগের সৌন্দর্য আর নেই, শরীর শুকিয়ে গিয়েছে, চামড়া খসখসে হয়ে গিয়েছে। অনেক বলার পরে জসিম 3000 টাকা দিয়েছিল। তা দিয়ে গত মাসে একবার ডক্টর দেখিয়েছিল, কিন্তু ফলাফল শূন্য, কোনো উপকার পেল না। ঋতু জসিমকে খাবার দিয়ে বয়ে বয়ে পাশে দাঁড়িয়ে রইল। আজকাল জসিমকে প্রচন্ড ভয় পায় ঋতু, না জানি আবার কখন গালাগালি শুনতে হয়। জসিম এসে খেতে বসলো একাই। একবার জিজ্ঞেস করলো না পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে সে খেয়েছে কিনা। জসিম একটু ভাত মুখে নিয়েই নাক মুখ কুচকে তা দেখে আতঙ্কিত হয়ে উঠল ঋতু। ফাঁকা ডোক গিলল। তার আগে বিকট শব্দ হলো। জসিম ভাতের প্লেট ছুঁড়ে মারলো ফ্লোরে। ভাত তরকারি ছড়িয়ে ছিটিয়ে ঋতুর গায়ে পড়লো। জসিম দ্রুত পায়ে এসে ঋতুর চুলের মুঠি ধরে বলল, খানকি মাগি, রান্না করার সময় তোর মন কোথায় থাকে আজকাল? নাকি আবার কোন নতুন বাতার ধরছ? আমার কষ্ট করা আনা টাকা দিয়ে বাজার করি, আর তুই অখাদ্য কুখাদ্য রান্না করিস, সারাদিন রোগের বাহানা করো। আজ তোর সব রোগ ছাড়িয়ে দিব। বলেই আবারও জোরে চুল টান দিল জসিম। পিঠে পড়ল শক্তপোক্ত পুরুষালী হাতের অগণিত থাপ্পড়। ঋতু আতঙ্কিত হয়ে উঠল। ব্যথায় কুকড়ে উঠল তার শরীর। এই জসিম কে? এই জসিমকে তো চিনে না ঋতু। চোখ দিয়ে অস্ত্রগুলো গড়িয়ে পড়ছে তার। জসিমকে কান্না সুরে বলল, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি ব্যথা পাচ্ছি জসিম। তরকারি তো ঠিকই ছিল, তবুও এমন করছো কেন? নাকি তোমার জীবন থেকে আমার সময় ফুরিয়ে গিয়েছে? আমার টাকাগুলো নেবার পর থেকে কেমন করে পাল্টে গেলে তুমি? জসিম ধাক্কা দিয়ে ফেলে দিল ঋতুকে। ছিটকে দেয়ালের সাথে পড়লো, যার ফলে মাথায় আঘাত পেল। জসিম অদ্ভুত মানবের মতো হেসে বলল, তোর মতো বারোবাতারিকে আমার জীবনে প্রয়োজন নেই। বাঁচতে চাইলে আমার জীবন থেকে মুক্তি নিয়ে চলে যা। ভুলে যাস না আমার বউ বাচ্চা আছে। আর টাকা? হাসতে হাসতে বলল, তোর কাছে কোনো প্রমাণ আছে? এগুলো আমার টাকা। পুনরায় এই কথা বললে জানে মেরে ফেলবো। রক্তিম চোখে তাকিয়ে রুমে চলে গেল জসিম। এদিকে ঋতু স্তব্ধ হয়ে পড়ে রইল। তার মাথা যেন ঘুরছে, মস্তিষ্ক অচল হয়ে গেল। আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হয়ে সেন্সলেস হয়ে গেল। গভীর রাতে হুঁশ ফিরতেই নিজেকে আগের জায়গায় আবিষ্কার করলো ঋতু। মুহূর্তেই মনে পড়লো জসিমের আচরণ। নিজের দেহটা কোনো রকম উঠিয়ে চোখের জল ফেলতে ফেলতে মেঝেতে ছড়িয়ে থাকা ভাত তরকারিগুলো তুলে ফেললো। মাথায় পানি দিয়ে রুমে এসে দেখতে পেল জসিম কারোর সাথে হেসে হেসে ফোন আলাপ করছে।
তবে কি সৃষ্টিকর্তা তার কর্মের ফল ব্যাগ দিচ্ছে? আদিবের সাথে করা অন্যায়ের শাস্তি কি তাহলে এগুলো, নাকি আরো বাকি আছে? ভাবতে কলিজা ছিঁড়ে যাচ্ছে ঋতুর। মরিচিকার পিছনে ছুটে আসল হীরা হারিয়ে ফেলেছে সে, তা এখন হারে হারে টের পাচ্ছে। হায় আফসোস, হায় আফসোস করতে করতে আবারও মাথাটা যন্ত্রণা করছে। চোখের সামনে ছোট্ট আদিবের মুখটা বেশি আসলো বারবার। মেয়েটাকে বুকে জড়িয়ে নিবার জন্য বুকটা হাহাকার করছে আজ। নিজের করা কর্মের জন্য ভীষণ রকমের আফসোস হচ্ছে, কিন্তু সময় থাকতে নিজেকে না শুধরালে সারা জীবন হতাশ করেও লাভ হবে না। হারানোর জিনিস আর ফিরে পাওয়া যায় না।